আর স্ট্রোকের পেশেন্ট আপনার ফিজিওথেরাপিতে যদি আপনার মনে বোঝা যাবে কোন পেশেন্টের ইমপ্রুভ করবে, আপনি নিজেই বুঝতে পারবেন, মানে বোঝা যাবে আপনার খুবই একদিনের মধ্যে। আর যেগুলো আপনার মানে ইমপ্রুভ করবে সেগুলো বুঝতে পারবেন, কিন্তু আপনি মানে পেশেন্টকে সবসময় বলতে হবে এটা আপনার কি মানে যে একটা থেরাপিস্ট আপনার 1 ঘন্টা থাকলো, মিনিমাম 1 ঘন্টা সেশন নিল, কিন্তু ওনাকে বাসায় বেশি থেরাপি করতে হবে, মানে সবসময় এক্সারসাইজ মুভমেন্ট করতে হবে এপাশ ওপাশ, মানে সব, কিন্তু ওনাদের কাজটা বেশি। একজন থেরাপিস্ট 1 ঘন্টা থাকবে ওনার কাছে, কিন্তু বাসায় যারা তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদেরকে বেশি কেয়ার করতে হবে। আর বলতে হবে এটা লং প্রসেস, আপনাকে যে আমি একদিনে অনেকেই চাই যে কয়দিন নিতে হবে। স্ট্রোকের পেশেন্টে এটা কোনো মেয়াদ নেই, আপনাকে নিয়ে যেতে হবে লং টাইম, এই আর কি। তাহলে আমরা শুরু করবো, যেরকম আপনার মানে কোনটা কোন জয়েন্ট এই সম্বন্ধে আপনারা জানেন, মানে কোনটা কোন জয়েন্ট আমাদের? না, জানি। আপনার প্রথম না এর আগে কোনো ক্লাস করেনি অন্য মানে আমরা প্রথম। হ্যাঁ, তাহলে আপনারা জানেন না কোনটা কোন জয়েন্ট? না, এটা জানা নেই আমার। তাহলে আপনি বলবেন। আমাদের হচ্ছে আপনার এটা তো হচ্ছে আপনার মানে রিস্ট জয়েন্ট, হ্যাঁ রিস্ট জয়েন্ট, এটা রিস্ট, রিস্ট। হ্যাঁ রিস্ট, WRIST রিস্ট। এখানে আবার 3টা পার্ট আছে, হ্যাঁ কার্পাল, মেটাকার্পাল, ফ্লাঞ্জাস, হ্যাঁ এগুলো স্মল জয়েন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে এলবো জয়েন্ট, এলবো জয়েন্ট। এলবো। তারপর এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, শোল্ডার। এখানে হচ্ছে আপনার এই যে একটা আছে, তাহলে ওইটা এই যে আপনার এটা রিস্ট জয়েন্ট, রিস্ট জয়েন্ট। এটা হচ্ছে কার্পাল, সেটা কার্পাল, ফ্লাঞ্জাস। এখানে আমাদের দুটা থাকে আপনার বোনস, টিবিয়া, ফিবুলা। এটা হচ্ছে হিউমেরাস, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে এই যে স্কাপুলা, এটা হচ্ছে ক্লাভিকাল। আর আমাদের এখানে আপনার আমাদের এই যে পুরোটা হচ্ছে মানে ভার্টিব্রা, হ্যাঁ এখানে হচ্ছে সার্ভাইকাল, মানে ঘাড়ে 7টা বোনস থাকে, 7টা। থোরাসিক্স এখানে হচ্ছে 12টা থাকে, লাম্বারে 5টা, আর এখানে একটা থাকে কক্সিস, হ্যাঁ এই যে একদম লাস্ট আমাদের শেষ, এটা হচ্ছে কক্সিস। এটা হচ্ছে হিপ জয়েন্ট, এটা হচ্ছে আপনার ফিমার। এটা সবচেয়ে আমাদের শরীরের বড় হাড়ি হচ্ছে ফিমার, এটা হচ্ছে ফিমার। এখানে দুটো হাড়ি আছে, টিবিয়া, ফিবুলা। এখানে 3টা হাড়, এটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যাঙ্কেল। এটা হচ্ছে নি জয়েন্ট, নি। এখানে আমাদের 3টা পার্ট আছে, টার্সাল, মেটাটার্সাল, ফ্লাঞ্জাস। ঠিক আছে, এরপরে আমি আপনাদেরকে শিখস দিব, হ্যাঁ আমি তো মনে ইউনিভার্সিটিতে জাস্ট আমাকে থেরাপিটা নিতে হবে, সেইভাবে আমার বইটা আছে ওগুলো নিয়ে আসতাম। এখন তাহলে আপনারা বলতে পারবেন মানে কোনটা কোন জয়েন্ট বলতে পারবেন? তাহলে এই যে এটা হচ্ছে শোল্ডার, শোল্ডার এই যে এটা শোল্ডার, শোল্ডার জয়েন্ট। এটা এলবো, এলবো জয়েন্ট। এটা হচ্ছে রিস্ট, রিস্ট। তাহলে এটা শোল্ডার, শোল্ডার। এটা এলবো, হ্যাঁ এটা রিস্ট। রিস্ট, ঠিক আছে। তাহলে আপনি বলেন তো কোনটা কোন জয়েন্ট, এই 3টা বলেন। টিবিয়া, ফিবুলা, আর এখানে আছে অ্যাঙ্কেল জয়েন্ট, এটা অ্যাঙ্কেল। তাহলে এটা হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট। এটা ফিমার, এখানে দুটো হাড়ি থাকে, টিবিয়া, ফিবুলা, অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে হিপ, হিপ, এটা হচ্ছে ফিমার। ফিমার, তারপর টিবুলা, নি জয়েন্ট, নি জয়েন্ট, নি জয়েন্ট, টিবিয়া, ফিবুলা, টিবিয়া, ফিবুলা। আর নিচেটা অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল। তাহলে উপরটা কি? হিপ,
হিপ হিপ এখনো আমাদের দেশে ফিজিওথেরাপিতে অতটা পপুলার হয়ে ওঠেনি, আস্তে আস্তে হচ্ছে, কিন্তু বাইরের দেশগুলোতে ফিজিওথেরাপির অনেক ডিমান্ড, অনেক। মানে কোনো মানে আমাদের দেশে আসলে স্যাররা হচ্ছে লিখে দেয় ফিজিওথেরাপি, মানে মেশিন সব লিখে দেয়, মানে যেটা দেয়া যাবে না তাও লিখে দেয়, কিন্তু আপনার এক্সারসাইজটাই বেশি ইম্পর্টেন্ট। তা সেক্ষেত্রে আমাদের অল বডি মুভমেন্ট করতে হবে, প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্ট করতে হবে। যেমন স্ট্রোক করছে, দেখা গেল যে কারোর ডান হাত বা বাম হাত হয়েছে, বা বাম পা বা ডান পা, যে কোনো একটা হতে পারে, বা এক হাতে যেতে পারে যে ডান সাইডটা পুরোটাই হয়েছে বা বাম সাইডটা পুরোটাই হয়েছে আপনার। আবার অনেকে দেখা যাচ্ছে কিছুই হয়নি, এমনি ব্যথা আছে, মানে সে স্বাভাবিক আছে, এটা চলে বেড়াচ্ছে, কিন্তু তারপরেও তার ফিজিওথেরাপি লাগবে। তখন কি করতে হবে? এক্সারসাইজ, মানে প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্ট করতে হবে। মানে এক্সারসাইজ বলতে আপনার বোঝায় মানে রক্ত চলাচলটা বাড়াতে হবে, হ্যাঁ। মানে এক্সারসাইজ করে প্রত্যেকটা জয়েন্ট যদি আপনি মুভমেন্ট করেন, তাহলে আপনার এমনিতেই ভালো লাগবে। যেরকম বাইরের দেশগুলোতে যেরকম 40 এর উপরে গেলে তাদের মানে লাইফ ইন্স্যুরেন্স থাকে, এরকম তারা এরকম সপ্তাহে 2 দিন বা 3 দিন যে এমনিতেই জাস্ট এক্সারসাইজ করে আসে। এক্সারসাইজ করলে আপনার যে কোনো কারোরই ভালো লাগে। তা এখন আমরা মনে করেন যে আপনার ধরেন স্ট্রোক করছে, যে ডান হাতটাই করছে, ওনার সব ভালো, কিন্তু আপনি শুধু ডান হাত করবেন, প্রত্যেকটা জয়েন্ট মানে ফুল বডি ওনাকে এক্সারসাইজ করতে হবে। যেরকম ওখানে হাতের আমরা এই যে এটা হচ্ছে ফ্লাঞ্জাস, হ্যাঁ, ধর এখানে অনেকের যারা স্ট্রোক করছে দেখা গেল এরকম আছে, স্টিফ হয়ে আছে, তখন আপনাকে কি করতে হবে? এই জয়েন্টে ধরতে হবে। যদি আপনি এই জয়েন্টটা করেন, এই স্মল জয়েন্ট, এটা এমপি জয়েন্ট, এইগুলা এই জয়েন্টগুলো যদি আপনি মুভমেন্ট করেন, তাহলে আপনার এখানে ফিক্সড করতে হবে ধরে, এই যে আস্তে আস্তে এটা ফ্লেকশন এক্সটেনশন, হ্যাঁ, অ্যাবডাকশন অ্যাডাকশন, হ্যাঁ, আপনার ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন, এটা হচ্ছে মানে আস্তে আস্তে আলতো ভাবে আপনার এরকম করে ঘোরাতে হবে। আবার 10 বার, প্রথমে ধর আপনি এভাবে 10 বার করে নিলেন, ডানে বামে 10 বার, হ্যাঁ, তারপরে আপনি ঘোরালেন, এইভাবে ঘোরালেন 10 বার, আবার উল্টা ভাবে 10 বার। এরকম আপনি একটা মানে স্ট্রোকের পেশেন্ট, মানে সব পেশেন্টকে, আর আপনার ফিজিওথেরাপি শব্দের অর্থটা আপনার কি, মানে পেশেন্টকে আপনি যত মানে বোঝাতে পারবেন, মানে পেশেন্ট সাথে মানে ইথিক্স, মানে আপনাকে মানে পেশেন্টকে মানে আপন করতে হবে। মানে আমি বাংলা ভাবেই বলছি যে মানে ফিজিওথেরাপি শব্দ কিছু একটা কথা বেছে খাওয়া, মানে আপনাকে মানে এমন ভাবে উপস্থাপনা করতে হবে, মানে তার মনের ভিতর ঢুকে যেতে হবে। কিন্তু আপনি যদি মানে একটা পেশেন্ট, ধরো কাউকে যদি সুস্থ করতে পারেন, সেই পেশেন্টে আপনাকে অনেক পেশেন্ট দিবে, বলবে না ওই জায়গায় যাও, ও অনেক ভালো করে, এরকম। মানে আপনাকে কথা বেশি খেতে হবে, মেন কথা এটা। মানে আপনাকে ব্যবহার ভালো করতে হবে, সে বলে না ব্যবহারে বংশের পরিচয়, তা আপনাকে ব্যবহার করতে হবে। যে স্ট্রোক করছে, সে দেখা গেলো যে অনেক সময় অপরিষ্কার থাকে, কিন্তু আপনাকে ওইগুলা ঘৃণা করলে হবে না, সেটা আপনাকে করতে হবে। একটা স্ট্রোক যখন পেশেন্ট থাকে বাসায়, তাকে মানে একটা অসুস্থ মানুষ থাকে, যে অসুস্থ হয় তারও কিন্তু মানে যে পড়ে থাকে তারও তো মানে খারাপ, আর যারা পড়ে তাদেরও কিন্তু মানে আরো অসুস্থ হয়ে যায়। সেজন্য একটা স্ট্রোকের পেশেন্ট আসলে মানে তাদেরকে কেয়ারিং করা, তারাও ভালোভাবে পারে না, কারণ তখন সে টয়লেট বাথরুম করে ফেলে, সেগুলো পরিষ্কার করা বা তাকে পরিষ্কার রাখাও অনেক কষ্ট। তাহলে আমরা যদি আপনার প্রথমে আমরা রিস্ট জয়েন্ট থেকে শুরু করি, হ্যাঁ, তাহলে আমরা রিস্ট জয়েন্টের মধ্যে কার্পাল মেটাকার্পাল ফ্লাঞ্জাস, এখানে যদি আপনার ধরো স্ট্রোক এরকম কারোর এরকম হয় বা কারোর এরকম মুভ থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা জয়েন্ট আস্তে আস্তে মুভমেন্ট করতে হবে। ধরো এটা আপনি মুভমেন্ট করলেন, এই যে যখন এইটা জয়েন্টটা করবেন, সেই জয়েন্ট এখানে ফিক্সড করে নেবেন, ফিক্সড করে নিয়ে এই যে এরকম আপনার আস্তে আস্তে এইভাবে হয়তো বা নিচের দিকে 10 বার, উপরের দিকে 10 বার, ডানে 10 বার, বামে 10 বার, এবার গোল করে ঘোরালেন 10 বার। এবার এটা গেল, পর এখানে এই জয়েন্ট নিলেন, এটাও এরকম আপনার ডানে 10 বার, বামে 10 বার, এরকম ঘোরালেন 10 বার। তারপর এই জয়েন্ট, হ্যাঁ, এটা ওরকম। তারপরে এটা এবার রিস্টে আসলো, হ্যাঁ, রিস্টের এটা হচ্ছে ফ্লেকশন, আর এটা এক্সটেনশন, হ্যাঁ, তারপর অ্যাবডাকশন অ্যাডাকশন, এরকম এটা ওরকম 10 বার 15 বার, তারপরে ঘোরানোটা 10 বার 15 বার। এবার প্র্যাকটিক্যালি আমি একদম হ্যাঁ 10-15 বার আপনি
সেটা এটা হচ্ছে আপনার, মানে আমি তো শেখাচ্ছি, কিন্তু আপনি আপনার মতন করে আপনি কিভাবে কেয়ারিং করবেন পেশেন্টকে, মানে এটা আপনার আমাদের কি, মানে আপনার মেডিকেল টার্মে এটা হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। কিন্তু এক একজনের টেকনিক এক এক রকম, আপনি আপনার মতন করে নিতে পারেন। মানে আপনার মেন কথা জয়েন্টটা মুভমেন্ট করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে এটা যদি আপনি এখানে না ধরেন তাহলে কিন্তু দেখেন হবে না, দেখছেন হচ্ছে না। তো এখানে যদি আপনি ফিক্সড করেন, এই দেখেন এই মুভমেন্টটা সুন্দর হচ্ছে। এই এইভাবে 10 বার, হ্যাঁ, এইভাবে বামে 10 বার, হ্যাঁ, ডানে 10 বার, এই যে এই 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 এটা এরকম 10 বার, 10 সেকেন্ড হোল্ড করে রাখতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এবার এটার ক্ষেত্রে আপনার এক্সারসাইজের মধ্যেও আপনার 3 4টা পার্ট আছে। অ্যাক্টিভ মানে সে নিজে নিজে করবে, প্যাসিভ মানে আমি করাই দিব, আর স্ট্রেনথেনিং মানে বাধা দিব, স্ট্রেচিং মানে প্রসারিত করবো। যেরকম আপনার অ্যাক্টিভ উনি নিজে করেন, বলতে হবে যে নিজে করেন, হ্যাঁ নিজে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ সে পারে না, কোনো মুভমেন্টই নাই, তাকে আমি আস্তে আস্তে করে দেবো, হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ। আর স্ট্রেনথেনিং মানে কি, উনি এই যে ভাঁজ করেন স্ট্রেনথেনিং মানে বাধা দেওয়া, বল প্রয়োগ করা, মানে ওনার এটা করলে ওনার ধরো যতটুকু শক্তি আছে তার থেকে আর একটু প্রয়োগ করবে, মানে এটা মাসেল পাওয়ারটা বাড়বে। আর স্ট্রেচিং মানে প্রসারিত করা, এই যে এই ধরো এই যে এন্ড এন্ড যে পারে, হ্যাঁ, এখান থেকে আমি আরো স্ট্রেচ করছি, মানে স্ট্রেচ মানে প্রসারিত মানে করে স্ট্রেচ, এই যে এরকম, এই আমি ধরে রাখতেছি স্ট্রেচ করে এরকম। তাহলে এখানে আমি কয়টা পড়লাম, 4টা পড়লাম, অ্যাক্টিভ, প্যাসিভ, স্ট্রেনথেনিং আর স্ট্রেচিং। তাহলে আমরা এই এই যে এটার অ্যাক্টিভ কি, এই যে অ্যাক্টিভ উনি নিজে করেন এই যে অ্যাক্টিভ। আর প্যাসিভ আমি করিয়ে দিচ্ছি, আর স্ট্রেনথেনিং এই যে ভাঁজ করেন বাধা দিচ্ছি, আবার সোজা করেন বাধা দিচ্ছি। তাহলে এটা কি বললাম বলেন, স্ট্রেনথেনিং। আর স্ট্রেচিং মানে ওনার নরমাল আছে, স্ট্রেচ করতেছি আমি, এই যে ধরো এই এই আরো 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 স্ট্রেচিং, এই স্ট্রেচিং, হ্যাঁ হ্যাঁ। আপনি যদি একটা স্ট্রোকের পেশেন্ট যদি মানে আপনি স্ট্রোক সম্বন্ধে জানেন বা স্ট্রোকের একটা পেশেন্ট যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি সবগুলো পেশেন্টই দেখতে পারবেন। মানে মানে স্ট্রোকের পেশেন্ট যদি আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি সবগুলা পেশেন্ট আপনি দেখতে পারেন। মানে এক একটা পেশেন্টের মানে এক একটা যেরকম ব্যাক পেইনের জন্য প্রথম স্টেজে একটা ব্যায়াম আছে, একই মানে যদি আপনার একদম হঠাৎ ব্যথা, তাহলে আপনার কোনো ব্যায়াম হবে না। আর আপনার স্ট্রোক পেশেন্ট মানে অল বডি মুভমেন্ট, তো স্ট্রোকের পেশেন্টে আপনি স্ট্রোকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অন্য অন্য পেশেন্টকে আপনার দেখতে সুবিধা হবে। আর আমরা বলে দিব যে কোন পেশেন্টের ক্ষেত্রে কি দেওয়া লাগবে। তাহলে এটা গেল, তাহলে এই এই জয়েন্ট গুলো তো আপনারা বুঝতে পেরেছেন, স্মল জয়েন্ট গুলা কি কি করতে হবে। তাহলে এবার তারপরে আমরা রিস্টেপ করবো, রিস্ট জয়েন্ট, এই যে ফ্লেকশন এক্সটেনশন, এই ফ্লেকশন এক্সটেনশন, অ্যাবডাকশন অ্যাডাকশন, আর এটা হচ্ছে সার্কামডাকশন বা রোটেশন করলে হয়, হয়েছে। এদিকে নেন, তাহলে এটা আমি প্রথমে অ্যাক্টিভ উনি নিজে করতেছে এই জয়েন্টের, রিস্ট জয়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে আমি যে এক্সারসাইজ গুলো দিচ্ছি এগুলো আপনারা সব, ধর আপনার ধরো রিস্টে ব্যথা বা এখানে ফ্র্যাকচার, আপনারা তো মানে আমাদের মেডিকেল ভাষায় ভেঙে যাওয়াকে ফ্র্যাকচার বলে, হ্যাঁ। তো যে কোনো আপনার ভাঙার ক্ষেত্রে ধরো এখানে ভেঙে গেল, স্কিপ হয়ে যায়, প্লাস্টার করলো আমাদের দেশে, মানে আপনার প্লাস্টারে মানে বলে দেয় না, মানে আপনি মুভমেন্ট করবেন, অনেকে মনে করে যে প্লাস্টার রয়েছে বাবা তাড়াতাড়ি করলে মানে হাতটা আর ভালো জোড়া লাগবে না, কিন্তু আপনার প্লাস্টার করলে সবসময় বলতে হবে আপনি মুভমেন্ট করবেন। সেক্ষেত্রে আপনার ধরো এখানে ভেঙে গেল, স্টিপ হলো, সেই ক্ষেত্রেও কিন্তু এই এক্সারসাইজ গুলা
তাহলে এটার আমি অ্যাক্টিভ তো উনি নিজে করতেছে, প্যাসিভ আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর স্ট্রেংথেনিং এই যে বাধা, দেন উপরে ওঠেন, হ্যাঁ, আবার নিচে নামান, হ্যাঁ, ডানে নেন, এদিকে নেন, হ্যাঁ, এটা এটা হচ্ছে থামের মুভমেন্ট হচ্ছে উপরে উপরে নেন, নিচে নেন, হ্যাঁ, উপরে নেন, আবার নিচে নেন, ছাড়েন, উপরে আবার নিচে, এদিকে নেন, আবার ওইদিকে নেন, ছাড়েন, এদিকে, আবার ওইদিকে, ছাড়েন, এভাবে 10 বার, আবার উল্টা দিকে 10 বার। তাহলে এটার আমি অ্যাক্টিভ তো আমি নিজেই করবো, অ্যাক্টিভটা তো আপনারা বুঝতেন, প্যাসিভ আমি করিয়ে দেব। এই যে আর স্ট্রেংথেনিংটা এই যে নিচে নেন, হ্যাঁ, উপরে নেন, হ্যাঁ, বাধা, আবার এটার দিকে নেন, হ্যাঁ, আবার ওইদিকে নেন, ছাড়েন, এই যে। তাহলে আমরা স্মল জয়েন্ট আর রিস্ট জয়েন্ট শিখি। তাহলে আপনারা করেন, দেখেন একজন করেন, উনি বুঝতে পারবেন যে আপনাদের হচ্ছে কি, আপনি করেন। বা কোনো প্যাকেজ থাকলো আমাদের মানে যশোরের ইসে মানে মেশিন প্রতি টাকা, যে আপনার ফিজিওথেরাপির আপনার যেরকম আপনার ইলেকট্রোথেরাপির মধ্যে আমরা কি কি মডারেট ইউজ করি, যেরকম আয়ার, ইনফ্রারেড রেডিয়েশন, একটা লাল আলো সিজোফোস, হ্যাঁ, ওইটা ব্যবহার করি। তাহলে দেখা যেতে পারে কোনো হসপিটালে আপনার ওটার রেট 100 টাকা বা 200 টাকা, বা এক্সারসাইজের জন্য 200 টাকা। এখন বাসায় যখন নিবেন, কারণ একটা স্ট্রোকের পেশেন্ট নিয়ে আসা তো অনেক কষ্ট, তাদের একটু সামর্থ্য আছে, তারা বলে যে আপনারা বাসায় মানে ওখানে সব মানে প্রতিষ্ঠানে লেখা আছে আমাদের কোনো সার্ভিস আছে যারা চলাচল না। এখন সেটা আপনার উপর, আপনি কত নিবেন। না, নেওয়ার কথা বলছি না, মানে দিনে কতবার দেওয়া লাগে? দিনে কত, একদম তো মানে এটা 2 ঘন্টা পর পর কোনো থেরাপিস্ট করতে পারে। এখন তো সবার তো আর সামর্থ্য নেই, একটা থেরাপিস্টের দিয়ে ধরো অনেকে 2 বার করেও করে, আর না হলে আপনাকে একদিন থেরাপিস্ট যাবে, কিন্তু আপনাকে 1-2 ঘন্টা পর পর আপনাকে ব্যবহার করতে হবে। মানে ন্যূনতম দিনে কয়বার প্রয়োজন? মানে একেবারে কম 3-4 বার, 3-4 বার করা। 3 বার মানে আমরা অন্য স্ট্রোকের পেশেন্ট ছাড়া মানে করেন হাঁটতে ব্যথা, মাজায় ব্যথা, এইগুলা ক্ষেত্রে আমরা 3 বার করি, সকাল, দুপুর, রাত। আর স্ট্রোকের পেশেন্টে 2 ঘন্টা পর পর করলে বেশি। এবার পজিশন সেন্স, মানে স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে দিনে 2-3 বার করার লাগে। স্ট্রোকের পেশেন্টকে আপনি 2 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর দিতে। যেরকম আপনার 2 ঘন্টা পর তার একটা স্ট্রোক পেশেন্ট আছে, তার ফুল মানে প্যারালাইসিস হয়ে গেছে, মানে একদম দেখা যায় অনেকে কি আছে শুধু জাস্ট অনেক ইটা আছে মানে অনুভূতিটা আছে, মানে মুখটা নড়তেছে বা একটা কথা বলতে পারতেছে, মানে সে নিজে ডানও হতে পারছে না, বাম হতে পারছে, মানে কোনো মুভমেন্টই করতে পারছে না। তাহলে আপনি এরকম যদি শুয়ে থাকে তাহলে কিন্তু ঘা হয়ে যাবে, বেড সোর করে, বেড সোর। সেটা আপনাকে মানে এক্সারসাইজ যদি নাও করেন, আপনি কিন্তু 2 ঘন্টা পর পর একবার ডান বা বাম, 2 ঘন্টা পর পর পজিশন তাকে একটা মুভমেন্ট করাতে হবে। কারণ না হলে হুইল চেয়ারে বসাতে হবে একটু, বা চেয়ারে বসায় রাখতে হবে ডানে বা বামে, 2 ঘন্টা পর পজিশন। কিন্তু আপনার অন্য ক্ষেত্রে আপনার দিনে 3 বার করলেই হয়, যেরকম আপনার হাঁটুতে ব্যথা, মাঝে ব্যথা, ঘাড়ে ব্যথা। আমাদের দেশে তো আপনার 30-এর উপরে গেলে, মানে একটা ফ্যামিলিতে যদি 5 জন লোক থাকে, 30-35-এর উপরে গেলে সবাইরই ব্যথা। যেরকম রুল অফ আগে সাপেক্ষ স্বাস্থ্যমন্ত্রী ছিল, উনি একটা কনফারেন্সে বলছিল যে হাঁটুতে মাজায় ব্যথা নেই এমন কোনো মানে কেউ বলতে পারবে না যে আমার ব্যথা নেই 30-40-এর উপরে গেলে। আর এটা আপনার যদি মাজায় ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হলে মাজায় ব্যথা হবে, এরকম একটা মেকানিজম এটা। মানে উনি বলছিল যে হাঁটুতে বা মাজায় ব্যথা নেই এরকম মানে বাংলাদেশে কোনো লোক নেই, মানে বিশ্বে এরকম সবাই মানে ব্যথা থাকবে এটাই। আর ব্যাক পেইন, যখন এই যে ব্যাক পেইনটা হয় বুঝছেন, ওই সময় মূলত কি করতে হবে? না, ওটা তো ধীরে ধীরে বলবে, একদিন তো আপনারা বললে তো সবকিছু বুঝতে পারবেন না। স্ট্রোকেরটা বলি, স্ট্রোকের কি করতে হবে, তাহলে আপনারা স্ট্রোকের আপনারা স্মল জয়েন্ট আর রিজ জয়েন্ট কি করতে হবে সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরে এলবো জয়েন্ট, এটা হচ্ছে এলবো। দেখা যেতে পারে যে অনেকের কি হচ্ছে
এই যে এই পজিশনে ভাঁজ হচ্ছে না, তাহলে আর আপনাকে সবসময় পেশেন্টের, আপনি যখন ব্যায়াম করবেন পেশেন্টের চোখের দিকে তাকাতে হবে। যে এমন আছে যে আপনি মানে এমন থেরাপিস্ট আছে যে অনেক প্রেশার, মানে পেশেন্টকে হ্যাঁ তার চোখের এক্সপ্রেশন দেখে বোঝা যাবে যে ব্যথাটা, চোখের এক্সপ্রেশন দেখলে বোঝা যাবে যে ব্যথা মানে পাচ্ছে নিতে ব্যথা। পারছে। অনেকে আছে যে সে পেশেন্টকে অনেক ব্যথা দিয়ে করতেছে, ব্যথা দিয়ে করলে কিন্তু আপনার আরো ক্ষতি হয়ে যাবে, মানে বিশেষ মানে অনেক ব্যথা দিয়ে, মানে ব্যথা তো লাগবে। আর অনেক পেশেন্ট আছে যে স্ট্রোকের কিছু কিছু পেশেন্ট আছে টাচ করলেই ব্যথা হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে একদিনে এরকম এরকম করলে তাহলে কিন্তু আরো ক্ষতি। মানে পেশেন্টের চোখের এক্সপ্রেশন দেখে, অনুভূতি দেখে আপনাকে করতে হবে, ঠিক আছে? আর এটা বিশেষ করে আপনি ধরো তার সাথে ধরো একটা স্ট্রোক পেশেন্ট যখন পড়ে আসে, স্ট্রোক যখন কখন করে সাধারণত চিন্তা ভাবনা, বিশেষ করে চিন্তার জন্য, তো তাকে আপনি আসলেন, আপনি শুধু করেই যাচ্ছেন, কিন্তু এটা করলে হবে না। তার সাথে কি খাইছেন বা তার সাথে সময় তাকে মানে আপন করে নিতে হবে, তাকে কাউন্সিলিং করাইতে হবে যে আপনি টেনশন করেন না, সবসময় হাসি খুশি থাকবেন, মানে মনকে আপনাকে সতেজ করার চেষ্টা করুন। সতেজ করতে হবে। মানে আপনাকে মানে প্রথম বললাম না যে কথা বেশি খেতে হবে আপনাকে, মানে কথা দিয়েই আপনার সুস্থ করতে রাখতে। বাইরের দেশগুলোতে বলে না যে হচ্ছে মানে তাদের কেয়ারিংটা অনেক বেশি বাইরের দেশগুলোতে, তারা মানে কথায় মানে মানে এমন আছে যে কথা বললেই রুগী অর্ধেক সুস্থ হয়ে যায়। পেশেন্টের ব্যবহার, আপনি ব্যবহার খুব ভালো করবেন, পেশেন্ট না এমনিতে অর্ধেক ভালো হয়ে যাবে। আপনি কোনো কথা বললেন না, ট্রিটমেন্ট দিয়ে দিলেন বা দেখলেন না, মানে অনেক পেশেন্ট ধারণা আমাদের ক্ষেত্রে আসে, বলে যে আমার তো কিছুই দেখলো না, কিছুই দেখলো না, কি করলো স্যার, কিছুই শুনলো না। কিছুক্ষণ সময় দিলে, কথা বললে আপনি তারা বলবেন সন্তুষ্ট হয়। যে হ্যাঁ আপনার এই সমস্যা হয়েছে, আপনি সুস্থ হয়ে যাবেন, টেনশন করেন না। মানে এগুলা পেশেন্টকে আপনাকে কাউন্সিলিং করতে হবে। তাহলে আমরা এখন এলবো জয়েন্টের কি মুভমেন্ট, হ্যাঁ ফ্লেকশন মানে ফ্লেক্স মানে ভাঁজ, এটা মনে রাখবেন, আর এক্সটেনশন বাইরে থেকে, ঠিক আছে? তাহলে এটারও এলবো জয়েন্টের এই যে ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন, হ্যাঁ এটা হচ্ছে মিডিয়ালি মানে ভিতরের দিকে, এই যে মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, মিডিয়া আর ল্যাটারাল। এই যে এটা আপনার এই যে সার্কামডাকশন, এই সার্কেল দিয়ে ঘোরানো, এই এই আবার উল্টা করে, এই তাহলে আমরা ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন, এই যে মিডিয়াল ভিতরের দিকে, ল্যাটারাল, আর এটা হচ্ছে সার্কামডাকশন। তাহলে এটা অ্যাক্টিভ উনি নিজে করতেছেন। আপনি ধরো এরকম এরকম স্টিপ আছে, এবার বলতে হবে যে আপনি করেন তো, নিজে নিজে করেন, নিজে নিজে করেন, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনি এমন আছে যে তুলতেই পারতেছে না, তার কোনো অনুভূতি নেই, তাহলে আমি প্যাসিভ মানে পরোক্ষভাবে আমি করে দিচ্ছি, থেরাপিস্ট করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে মুভমেন্ট এরকম 10-15 বার করলেন। তারপরে স্ট্রেংথেনিং মানে বাধা প্রয়োগ করতেছেন। তারা এই যে ভাঁজ করেন, হ্যাঁ ভাঁজ করেন ভাঁজ করেন। অনেক সময় আবার আছে যে পেশেন্ট ভাঁজ করলে অনেক ব্যথা পাচ্ছে, সেই ক্ষেত্রে স্ট্যাটিক মুভমেন্ট দিবেন, মানে কোনো মানে স্ট্যাটিক মানে আপনার স্থিতি থাকবে, মানে কোনো মুভমেন্ট হবে না, বা স্ট্রেংথেনিং হবে কিন্তু স্ট্যাটিক স্ট্রেংথেনিং। মানে এরকম ভাঁজ করেন, না এই যে ভাঁজ করেন এটা, হ্যাঁ এই কোনো মুভমেন্ট হচ্ছে না, মানে আমি বেডের সাথে লেগে, হ্যাঁ তাহলে ওনার ব্যথাটা কম লাগবে, ঠিক আছে? মানে ওইটা আপনি মানে আপনার মতন করে করে নিতে হবে। বেশি যদি হ্যাঁ মুভমেন্টটা অনেক ব্যথা পাচ্ছে, তখন আপনি কোনো মুভমেন্ট করবেন না, জাস্ট এই যে হ্যাঁ ভাঁজ করেন, মানে আপনি আর স্ট্রেংথেনিং এই যে আপনি নেন, নিতেও দিচ্ছি আবার বাধা নেন, ভাঁজ করেন ভাঁজ করেন ভাঁজ করেন ভাঁজ করেন করেন, মানে এন্ড রেঞ্জ আমি নিতে দিচ্ছি স্ট্রেংথেনিং আবার, হ্যাঁ। কিন্তু স্টার্টিং স্ট্রেংথেনিং হচ্ছে একই জায়গায় ধরে রাখবো, কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে? আর স্ট্রেচিংটা কেমন, ধরো এরকম পজিশনে আছে, স্টিপ হয়ে আছে, সেই ক্ষেত্রে ধরো এখানে ধরে আমি আস্তে 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 স্ট্রেচ করবো, স্ট্রেচিং আস্তে 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 এই পজিশনে আছে, এখান থেকে আমি আস্তে 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 নাড়ানোর চেষ্টা করবো। তাহলে এটা করেন আপনারা কেউ একজন। শোল্ডার জয়েন্টের পুরো হাতটা মানে সোজা রাখতে হবে। শোল্ডার এই যে এখানে মুভমেন্ট হবে, শোল্ডার
মানে এই হাতটা ভাঁজ হবে না কোনোভাবে? না, হ্যাঁ আবার ভাঁজ করেও করা যাবে। এই যে, এই, নেন, নেন, বাইরে নেন, হ্যাঁ, আবার ভিতরে নেন, হ্যাঁ, বাইরে নেন, ভেতরে সোজা করেও করা যাবে, আর ভাঁজ করেও করা যাবে। সজাল করতে হবে, মানে মুভমেন্ট করতে হবে আপনার, মুভমেন্ট, হ্যাঁ নেন, হ্যাঁ হ্যাঁ, আবার নেন, ভিতরে নেন, হ্যাঁ, বাইরে নেন, হ্যাঁ, এবার এইদিকে, আবার নিচে, উপরে নিচে, ডানে, হ্যাঁ, বামে। তারপরে এটা এই যে এখানে এরকম ফিক্সড করে ধরে এই, তারপরে আপনার এই যে এইভাবে ধরে এটা একজন করেন, পারেন আপনি করেন আসেন। স্টোকসের আই আর 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 ফুল মিনিংটা কি বললেন? ইনফ্রারেড রেডিয়েশন, ইনভার ইনফ্রারেড 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 মানে তির্যক রশ্মি রেডিয়েশন। রেডিয়েশন। সেক্ষেত্রে আমরা এই স্টোকের ক্ষেত্রে ইলেকট্রোথেরাপিটা দিব আইআরআরটা বেশি জরুরি, আইআরআরটা বেশি, মানে আইআরআরটা আপনার একটা মানে কি বলবো বাংলা কথা বলতে একটা মানে গরম বেরোয় হিট, সেটা আপনি পেশেন্টকে বাসায় বলবেন যে আপনি বাসায় গরম পানি করে সেঁক দিতে পারেন। যে কোনো ব্যথা কিন্তু গরম জিনিস দিলে বা আরাম দেয় যে কোনো ব্যথা, কিন্তু আপনার সেক্ষেত্রে ট্রমাটিক পেইন ৭২ ঘন্টার মধ্যে কিন্তু গরম দেওয়া যাবে না, আইস দিতে হবে। ৭২ ঘন্টার মধ্যে আইস দিতে হবে? কিসের কিসের ক্ষেত্রে এটা? ট্রমাটিক পেইন যে কোনো ট্রমাটিক আঘাত, আঘাত আঘাতজনিত ব্যথা। যখন ভেঙে গেছে রক্ত বেরিয়ে নিকলো, মানে কিন্তু ওপেন আর ক্লোজ, ওপেন মানে আপনার ধরো কাটা ছিঁড়ে হয়ে অনেক সময় হাড়টি বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু গরম দিতে হবে। আবার ধরো কিছুই হয়নি, অনেকের আমি ধাক্কা লাগছে আমার কিন্তু অনেক ব্যথা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানে আমাদের আমরা মনে করি যে গরম মানেই সব, হ্যাঁ, কিন্তু যখন আপনার একটা ধাক্কা লাগে মানে কোনো আঘাত হয়, তখন আঘাত খেলে ওখানে রক্তগুলো জমে যায়। আর গরম দিলে আবার আমরা মনে করবো আর বরফ তো ফ্রিজ মানে হ্যাঁ, বরফ জমে যায়, কিন্তু না, ট্রপিকের ক্ষেত্রে আইসটা দিলে ওইটা স্বাভাবিক হয়ে যায়, আর গরমটা দিলে কি, গরমটা দিলে আপনি আরাম পাবেন, বাট কিন্তু রক্তটা জমাই থাকে, ওটা রিমুভ হয়। কিন্তু আইস দিলে মানে যে কোনো ট্রমাটিক হয়, কোনো আঘাতপ্রাপ্ত বা হঠাৎ ধরো, বিশেষ করে আমরা বলি মানে গ্রামের দিকে বা যে কোনো মানে দেখা গেছে যে আমরা একভাবে এই যে পালনটা করছি আমরা কিভাবে করবো সাধারণত এইভাবে, জি জি, কিন্তু না এইভাবে তুলতে হবে, ডিফারেন্ট মানে আপনার হাড়ের মাজা ভাঁজ মানে সোজা হবে। অনেকে দেখা গেছে যে এই সুন্দর হঠাৎ করে মাজায় টানলো, সোজা হতে পারে না, এরকম করতেছে, সেই ক্ষেত্রে আপনার গরম, আবার সেই ক্ষেত্রে আমাদের একটা মানে রাখতে হবে, অনেকের আমাদের দেখা যায় যে কোল্ড অ্যালার্জি, আপনার যে শুধু গরম দিলে খুব ব্যারাম থাকে, অনেকের আছে যে আইস দিলে আইস গরম হয়, এরকম পুড়ে যায়, আইস মানে ঠান্ডাতেও পুড়ে যায়। সেক্ষেত্রে আপনাকে আবার মানে পেশেন্ট শুনতে হবে যে আপনার অ্যাজমা, শ্বাসকষ্ট বা অ্যালার্জি প্রবলেম এগুলা শুনে আবার দিতে হবে। সেক্ষেত্রে আপনার গরম না দিয়ে স্বাভাবিকভাবে থাকবেন অনেক এইগুলাই। তারপর তাহলে আমরা অ্যাজমা হাঁপানি রোগীর ক্ষেত্রে বড় আইস দেওয়া যাবে না, এটা বেড়ে যাবে, সেই ক্ষেত্রে গরম কিছু দিতে হবে। 3 দিন পর দিন গরম এটা তো 3 দিনের পালাতে হবে, এটা তো আপনার মেশিন করে, হ্যাঁ মেশিন করে গরমটা হ্যাঁ হ্যাঁ, আইসটা এমনি ফ্রিজে আপনার আপনি একটা ফ্রিজ করে দেওয়া হয়। মানে আপনার সময় করবে আইস প্যাক কিনতে পারছে এবং জেল প্যাক কিনতে পারছে, ওটা ফ্রিজে রাখলে ওটা মানে ঠান্ডা হবে বাট শক্ত হবে না। আর এমনি আপনি কারো নরমালি স্যালাইনের প্যাক রেখে, কিন্তু আবার আইসটা আপনি সরাসরি স্কিনে দিবেন না, মানে এটা তো একটা আমি মনে করেন যে এটা একটা আইস তো এটা একটা পলিথিনের মধ্যে আমি আইসটা নিলাম, এটা একটা কাপড় পেঁচায় দিতে হবে, সরাসরি ডাইরেক্ট দিলে মানে আইস বার্ন হয়ে যায়, সরাসরি আপনি মানে শরীরে মানে স্কিনে আইস দিবেন,
ওনাকে কাপড় দিয়ে তারপর আইসিইউ 10 থেকে 15 মিনিট। তাহলে আমরা স্ট্রোকের পেশেন্টে ইলেকট্রোথেরাপির মধ্যে আইআরআরটা বেশি, সেক্ষেত্রে আইআরআরটা বেশি দিতে হবে। কিন্তু আবার আপনাকে আমরা যখন করতে মানে আইআরআরটা আজকে মনে হয় তাহলে আমি আমরা আজকে আপনার আইআরআরটা যখন দিবেন 18 ইঞ্চি দূর থেকে দিতে হবে, মানে এটা আমাদের নিয়ম। কিন্তু আপনি কাছ থেকেও দিতে পারেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে একটু পর গরম হচ্ছে একটু হাত বুলাই দিতে হবে। মানে আপনার নিয়ম 18 ইঞ্চি দূর থেকে, কিন্তু অত দূর থেকে দিলে পেশেন্টের হয়তো গরম লাগে না। আবার আমাদের দেশে বললাম না গ্রামে মানে সবাই মনে করে নিচ্ছি, মানে এরকম আছে যে গরম লাগছে না, তো আগে একটু গরম বুঝাতে হবে। কিন্তু আবার দেখতে হবে পড়ে যায়। আর এটা শুনতে হবে মানে যে কোনো পেশেন্ট দেখলে আপনাকে আগে শুনতে হবে যে আপনার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস পেশেন্টের কিন্তু অনুভূতি কম, সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস পেশেন্ট দেখার ক্ষেত্রে একটু মানে সিনসিয়ার হতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে আপনার একটু গরম হাত দিতে হবে, হাত দিয়ে মানে গরম থেকে হাত দিয়ে একটু ফুলাই দিলেন দূর থেকে, মানে ডায়াবেটিস পেশেন্ট ক্ষেত্রে। আবার স্ট্রোক পেশেন্ট ক্ষেত্রেও তো যখন ওনার প্যারালাইসিস হয়ে যেতে অনুভূতিটা কম থাকে, সেক্ষেত্রে ওনাকেও যখন দিবেন তখন এইভাবে আপনাকে দিতে হবে, মেনটেন করে দিতে হবে। তাহলে স্ট্রোকের পেশেন্টে আপনার আইআরআরটা বেশি দিব সাধারণত। আর কন্ডিশন বুঝে টেন্স ট্রান্সফিউজনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, মানে নার্ভ টেন্স অফ মানে হচ্ছে আপনার মাসাজ হয় টেন্স, মানে ওটার কাজটা আপনার মানে এটা তো মেশিনটা আপনার বিভিন্ন কোম্পানি যেরকম আপনার আমরা শার্ট প্যান্ট করি, এক এক কোম্পানি এক এক ব্র্যান্ড থাকে, তাই এরকম এক একটা মেশিন আপনাকে আমি এই মেশিনটা দেখবো না, কিন্তু অন্য জায়গায় মেশিনের ফাংশন থাকে, কিন্তু আপনার টেন্সটা যখন দিতে হবে কোনোটা দুটো প্যাড আছে, কোনোটা চারটা প্যাড আছে, আপনি ব্যথা জায়গায় মানে এরকম কোনো নিয়ম নেই যে এখানে এই জায়গায় দিতে হবে, এখানে ব্যথা বেশি বা আপনি চারটা প্যাড আছে এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন। এবার যখন আপনার রেগুলেটর সিস্টেম আছে ওইটা যখন দিতে হবে তখন খুব মানে সতর্ক হয়ে দিতে হবে। পেশেন্টের মানে বলতে হবে যে মানে বোঝাতে হবে যে এটা একটু ঝিমঝিম করবে, আপনি কতটুকু নিতে পারছেন বলবেন, আস্তে আস্তে দিতে হবে, ওটা অনেক জোরে দেওয়া যাবে, মানে আস্তে আস্তে দিতে হবে। পেশেন্ট যে হ্যাঁ ঠিক আছে এটা দিতে পারবেন না, একটু বাড়াবো হয়েছে এইভাবে দিতে হবে। কিন্তু আপনার আয়রনটা বেশি আর সে ভাইব্রেটর, মানে আমাদের দেশে মানে আপনার একটু মেশিন পাল্টা দিলেন পেশেন্ট খুশি হয়, শুধু এক্সারসাইজ করলাম ওটার না খুশি হবে। সেও কয়টা মেশিন দিতে হয়, এবং ওই থেরাপি সেন্টারে গেছে ওখানে 5টা মেশিন দিচ্ছে, মেশিন দিলে খুশি হয়। মানে আমাদের দেশে এখন ভালো না ফিজিওথেরাপি মানে মেশিন 4-5টা মেশিন দিবে, কিন্তু ওখানে গেছিলাম উনি না খুব ব্যবহার করেন, ওটা নিজে বাড়ি আপনাকে ধরো আপনি আমাদের জেলা শহরে বিশেষ করে বেশিটা বেশি বেশি মানে প্রাধান্য কিন্তু এক্সারসাইজ আপনাকে করতে হবে। আপনি দিলে টেস্ট দিলে ভাইব্রেটর আছে, ভাইব্রেট করে ভাইব্রেটর করে তো বেশি দাম না, 400-500 টাকা থেকে শুরু করে আছে। এটা স্ক্রিন লাগাতে হয়, এটা একটা প্যাড মধ্যে লাগাতে হয়, ওটা হচ্ছে টেস্ট। ভাইব্রেটর একটা হচ্ছে আপনার কম্পন সৃষ্টি করে, ডলফিনের মতো ডলফিন মাছ ওরকম টাইপের একটা প্লাগ লাগাই দিলে ওটা এরকম ভাবে এরকম ভাইব্রেট হয়, ওটা এক্সারসাইজ হ্যাঁ লাগাতে না ওটা আপনার হাত দিয়ে ধরে ধরে আস্তে 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 দিতে হবে, কম্পন সৃষ্টি করে এক কথায়। কম্পন সৃষ্টি করে। এটা আপনার আপনি আপনার টেকনিকে দিবেন। আর আয়ারটা একটা জয়েন্টে 2-3 মিনিট করে দিবেন, গরম হচ্ছে হাত বুলাই দেন, মানে আপনার ফ্লোটা আপনার এরকম নিয়ম নেই যে অ্যান্টিবায়োটিকের মতো যে 5 ঘন্টা বসে দিতে হবে, আপনি আপনার মতন দিবেন। একটা পেশেন্ট সর্বোচ্চ 1 ঘন্টা দেখবেন, বেশি দেখবেন না, বেশি দেখলে আপনার পোষাবে। 1 ঘন্টার মধ্যে আপনি কি করবেন সেটা 1 ঘন্টার মধ্যে আপনি 5টা মেশিন দিলেন কি 10টা মেশিন দিলেন কি করলেন, ওই আপনাকে ধারণা রাখতে হবে যে হ্যাঁ আমি এক্সারসাইজ 20 মিনিট করলাম আর 20-30 মিনিটের মেশিন দিলাম, মানে আপনাকে নিজে সেট আপ করতে হবে। এই 3টা জয়েন্ট কি থাকবে নাকি আর আজকে বলতে থাকবে? তাহলে আপনারা কি করে আর হচ্ছে না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা ভিডিও কল বা হচ্ছে মানে যে কোনো সময় আমি যে 4:30 করে ফ্রি থাকবো যে কোনো সমস্যার জন্য। আর আসলে হচ্ছে ক্লাস মানে এরকম ক্লাস আমি প্রথম করা হচ্ছে, মানে সেখানে অনেক ইউনিটি হতে পারে। কিছুক্ষণ পরে শেষ হবে।
815 0177 2324 815 Roshan ji